আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান, শিক্ষাই হবে দারিদ্র্য মুক্তির মূল শক্তি মন্তব্য। মোহাম্মদপুরের সাদিক এগ্রোর অবৈধ স্থাপনায় উত্তর সিটির উচ্ছেদ অভিযান, খালের জায়গা দখলমুক্ত করে শিগগিরই খনন কার্যক্রম। বিপন্ন ও বিরল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজারীখিল অভয়ারণ্য, মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্য। এবং বৃষ্টির কারণে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ভারত ইংল্যান্ড ম্যাচের টস দেরি, আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে সাউথ আফ্রিকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, প্রযুক্তি নির্ভর সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার। শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি বলে উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদের রিপোর্ট। আমি রাসেল বলছি, তোমাদের সেই ছোট্ট রাসেল। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্যে শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন রূপ নেয় কচিকাচার মিলন মেলায়। অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা 51 জন ও 3টি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন সরকার প্রধান। শিক্ষার্থী পর্যায়ে 36 জন ক্ষুদে শিক্ষার্থী এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন এই পদক পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। আমাদের বাচ্চাকাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলিও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর রামচন্দ্রপুর খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সে সময় ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো ফার্মের কিছু অংশ ভাঙা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, খাল উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান। খালের সীমানার আশেপাশে 30 মিটার পর্যন্ত কোনো স্থাপনা থাকতে পারবে না বলেও জানান তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। দীর্ঘ 17 থেকে 18 বছর মোহাম্মদপুর বেড়িবাঁধের রামচন্দ্রপুর খালের উপর এভাবেই অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন 2 শতাধিক মানুষ।
রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে টিনের ঘর, রিক্সা, গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নেন লোকজন। ওই কমিশনারে অবজেকশন দিছে, এনে আমাকে উঠে যেতে আমরা উঠে গেছি। একলাকে শুধু গরিবের লেগে পড়ছে, আমাকে লেগে পড়ছে, আর কেউ লেগে পড়ে নাই। আমরা আজকে 18-17 বছর ধরে এই জায়গা খালের ভিতরে বাঁশ দিয়ে পর থাকছি। আমরা বসতে বসতে এটা ঘর উড়ে আসলাম। হ্যাঁ, অনুষ্ঠিত কথা আছে, ভাঙিয়ে দিতে পারে। বেলা 12টার দিকে রামচন্দ্রপুর খালের উপর অবৈধভাবে তৈরি করা সাদেক অ্যাগ্রো ফার্মের খামারে কিছু অংশ আর কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলে ডিএনসিসি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়, এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে, সকল দখলদারদের বিরুদ্ধে। এবং যেটি হয়েছে, সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী আমরা যতটুকু জানি, আমরা ওনাদেরকে নোটিশ দিয়েছি। সেই নোটিশের উনি কোনো জবাব দেননি কিংবা উনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি, যে কারণে আজকে আমাদের উচ্ছেদে আসতে হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সীমানা চিহ্নিত করে তা উচ্ছেদ করা হয়েছে। বাকি অবৈধ স্থাপনা দখলমুক্ত করে রামচন্দ্রপুর খাল খনন করা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর রামচন্দ্রপুরের খালের উপর। পুরো খালটি ভরাট হয়ে আছে অবৈধ স্থাপনায়। সাদেক অ্যাগ্রো ফার্মের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে আশেপাশের অবৈধ স্থাপনাগুলো। সিটি কর্পোরেশনের নিয়মিত এমন অভিযানে আসলে কি পুনরুদ্ধার হবে এই খালগুলো? এমন প্রশ্ন নগরবাসীর। মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল থেকে মনির হাসান, চ্যানেল আই। বিপন্ন ও বিরল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। পাহাড়ে ঘেরা আর সবুজ শ্যামল প্রকৃতির মেলবন্ধনে এই বন দেখতে বেশ আকর্ষণীয়। অভয়ারণ্যের কারণে টিকে রয়েছে চিরসবুজ বনের অংশগুলো। তবে মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্যে ভরপুর হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। দেখুন এ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। পাহাড়ি চিরসবুজ বন, চোখ মন জুড়ানো ছায়াশনিবির প্রকৃতি আর জীববৈচিত্র্যের অপার ভাণ্ডার পার্বত্য চট্টগ্রাম। শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে হাজারীখিল, রাঙাপানি আর হারোয়ালছড়ি নিয়ে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০০-র বেশি প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণী দেখা যায় এই বনে। আছে নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া, মৌটুসি সহ রং বেরঙের পাখি। গাছে গাছে লাফিয়ে বেড়ানো কিংবা ডাকাডাকিতে প্রকৃতিকে জীবন্ত করে তোলে কাঠবিড়ালি, বানর ও হনুমানের দল। লালচোখা ব্যাঙ, ঝিঝি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙের বসবাস এখানে। গিরগিটি, তক্ষক ও সাপের পাশাপাশি বনছাগল, চিতা বিড়াল, ধনেশ, মথুরার মতো দুর্লভ প্রাণীর বিচরণ এই বনে। রং বেরঙের প্রজাপতি বর্ণিল করেছে বনের প্রকৃতি। উদ্ভিদ বৈচিত্র্যেও সমৃদ্ধ এই অভয়ারণ্য। রয়েছে গর্জন, সেগুন, মেহগনি সহ নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছ। তবে অতিরিক্ত বনজ সম্পদ আহরণ ও পর্যটকদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে হুমকিতে হাজারীখিল অভয়ারণ্য। আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন সহ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষা পাবে, ভালো থাকবে জীববৈচিত্র্য, নিশ্চিত হবে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় হামলা চালিয়ে যাওয়ার মধ্যেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কী হতে পারে তা নিয়ে তারা উদ্বিগ্ন। এদিকে লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন,
ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়াবে। ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর পরিকল্পনা বড় বিপর্যয় ডেকে আনবে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে। কৃষি সংবাদ। ধানের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে জাজিরায় কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয় পদ্ধতিতে আউশ আবাদ করছেন কৃষক। জেলায় প্রথমবারের মতো স্মার্ট কৃষি গড়ে তোলার পক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০ একর জমিতে উচ্চ ফলনশীল আউশের জাত ব্রি ধান ৯৮ আবাদ চলছে। যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প ব্যয়ে ধান রোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ কৃষি বিভাগ। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়িতে উপকারভোগীদের মাঝে ফলদ গাছের চারা ও সবজির বীজ বিতরণ করেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ। সুই গ্রামের বাসিন্দাদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সংস্থাটির সিনিয়র জোনাল ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসার মিশু। অনুষ্ঠানে সংস্থাটির শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির উপ সহকারী পরিচালক শাহী মাসুমা আক্তার ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গাজীপুরে ওয়ালটন হাইটেক পার্ক পরিদর্শন করেছেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান রোলফ জেনস্কি বলেন, ওয়ালটন বিশ্বমানের হাইটেক পণ্য উৎপাদন করছে। তাদের উৎপাদন প্রক্রিয়া দেখে খুবই অভিভূত। সকালে জার্মান দূতাবাসের প্রতিনিধি দল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্ক পরিদর্শন করেন। সে সময় ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্স অফিসার জিয়াউল আলম এবং অন্যরা উপস্থিত ছিলেন। আইএফআইসি ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমান। সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৫% বোনাস শেয়ার বিতরণের প্রস্তাব অনুমোদন করা হয়। সেখানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সবার জন্য বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে আইনের সঠিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে টেকসই নগর গড়ে তোলার চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনায় বক্তারা সুস্থ ও স্বাভাবিক নগর জীবনের স্বার্থে পরিকল্পিত নগরায়নের তাগিদ দেন। আলোচনায় প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, ঢাকা শহরের ৯৫% ভবন অনিয়মতান্ত্রিক উপায়ে গড়ে উঠেছে। এমনকি নতুন শহর পূর্বাচলেও আধুনিক নগরায়নের রীতি মানা হয়নি। মন্ত্রী বলেন, বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ হলেই পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব। আমি জানি এখানে যারা আছেন, যাদের পূর্বাচলে অলরেডি প্লট পেয়েছেন তারা, অথবা যারা পান নাই, যারা আমাকে চেনেন, আমার সাথে পরিচয় আছে, যারা প্লট চাইবেন। আমি ১৯৬৪ সালে ঢাকা শহরে এসেছি, বলেছি আপনাদেরকে। পূর্বাচলে কি এত বড় যে আমরা যে একটা উপশহর করেছি, করাটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে কিনা বলেন। কি নগরবিদ, আপনি কি মনে করেন? বসুন্ধরা যে করেছে, আমি পূর্বাচলের কথা এই জন্য বললাম যে বসুন্ধরার মালিক পক্ষ যেন অসন্তুষ্ট না হয়, কারণ আমার ভয় আছে। বসুন্ধরা যে করেছে, এই যে জেনারেল সাহেবরা যে করেছেন, একটা কি যেন নাম আপনাদের, জলশিরি, করা ঠিক হয়েছে? প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে আপনি নগরায়ন করছেন, প্রকৃতির দিকে খেয়াল রাখছেন না। জলশিরি করার সময় কি প্রাকৃতিক যে অবস্থাটা আছে এটাকে মাথায় ঢুকেছে কখনো? পূর্বাচল করার ক্ষেত্রে আমি পূর্বাচলে গিয়েছিলাম, আমি বলবো আমার অভিজ্ঞতার কথা বলবো। আমি দেখলাম যে ওখানে বন প্রায় নেই।
প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.online.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।